প্রিয় পাঠকবর্গ, আজ আমরা গ্রন্থাগার সূচীকরণের ক্ষেত্রে ক্যাটালগ কোডের যে ঐতিহাসিক পটভূমিকায় উৎপন্ন হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের বিষয় শীর্ষক নামটি হচ্ছে ক্যাটালগ কোড ইতিবৃত্ত। এখানে আমরা ক্যাটালগের যে ঐতিহাসিকগতভাবে কেমনভাবে ক্রমে ক্রমে উন্নতি ঘটেছে বা বিভিন্ন ক্যাটালগ কোড প্রস্তুত হয়েছে এবং সেগুলির কি প্রভাব এবং তাদের নিজেদের কি চারিত্র বৈশিষ্ট্য সেগুলি আমরা আলোচনা করব। গ্রন্থাগারের সংগৃহীত যে গ্রন্থের বিবরণ যেটা আমরা সূচির মধ্যে নিবদ্ধ করব, সেক্ষেত্রে কীভাবে উপস্থাপিত করব সেই কাজটি বা সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা কোডের দ্বারা নির্দেশিত হয়। তাছাড়া ক্রমে ক্রমে বিভিন্ন ধরনের পুস্তক প্রকাশিত হয়ে আসছে। পুস্তকের মধ্যে তথ্য উপস্থাপনা কত রকমের ব্যতিক্রমী দিক, কত বিভিন্নতার অবস্থা দাঁড়াচ্ছে। সমস্ত পুস্তক কিন্তু এক ধরনের হয় না। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক ধরনের করলে চলবে না, তাহলে কিন্তু পাঠকের কাছে অসুবিধা হবে ব্যবহার করার ক্ষেত্রে। এগুলির পাঠকবর্গও বিভিন্ন হয়। সেই কারণেই বিভিন্ন ধরনের গ্রন্থের বৈশিষ্ট্য চরিত্রের উপর ভিত্তি করে বিভিন্ন নিয়ম নীতির প্রয়োগ করা দরকার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বোঝাপড়া এবং সাম্যতারও প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গিতে কোড সৃষ্টি হয়ে আসছে দীর্ঘদিন ধরে, ইতিহাসের পথ ধরে কিন্তু প্রয়োজনের উপর ভিত্তি করে, বিজ্ঞানের উপর ভিত্তি করে, নানান চিন্তার উপর ভিত্তি করে কিন্তু আরও উন্নততর, আরও উৎকর্ষমূলক কোড সৃষ্টি হয়ে আসছে, প্রস্তুত হয়ে আসছে, যাতে আমরা আরও উন্নত মানের সূচি প্রণয়ন করে পাঠকের কাছে উপস্থাপিত করতে পারি, যার ফলে গ্রন্থাগার আরও বেশি ভালোভাবে ব্যবহৃত হতে পারে। এই কারণে গ্রন্থাগারে ক্যাটালগ কোড অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু এই ক্যাটালগ কোড বর্তমানে আমরা যতগুলি দেখছি বা যা যা তৈরি হয়েছে তার সম্বন্ধে আমাদের একটা পরিপূর্ণ জ্ঞান ইতিবৃত্তভাবে আমাদের জানা দরকার। বিভিন্ন গ্রন্থাগারে এই পদ্ধতিতে ক্যাটালগ প্রস্তুত করতে হবে। কোড নির্দেশিত যে নিয়ম, সেই নিয়ম দেখেই কিন্তু আমাদের সূচি প্রণয়ন করতে হবে। সূচি প্রণয়ন করার ক্ষেত্রে আমরা দেখব এর ফলে পাঠক সেগুলিকে সহজভাবে ব্যবহার করতে পারবে এবং গ্রন্থ নির্বাচন যেগুলি করছি সেই নির্বাচিত গ্রন্থের মধ্যে বৈশিষ্ট্য দেখে এবং সেই বৈশিষ্ট্য কোন সূত্রের সঙ্গে মিলছে এবং সেখানে কী ধরনের নিয়ম প্রয়োগ করা হয়েছে তা দেখে আমরা সূচি প্রণয়ন করব। এই সব কারণে সূচি সংহিতা বা কোডের প্রয়োজনীয়তা রয়েছে। এর সৃষ্টি অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে। ক্যাটালগ যেহেতু পাঠকদের জন্য, সেই কারণে পাঠকদের চাহিদা ভিত্তিক সন্ধান সূত্র তৈরি করতে হবে। পাঠকরা মনে মনে কোনো একটি শব্দ বা বর্ণ মনে রেখেই তার গ্রন্থটিকে খোঁজ করবার জন্য গ্রন্থাগারে আসে। তাহলে গ্রন্থাগারকেও ঠিক অনুরূপভাবে তার যত পুস্তক আসছে তার সম্ভাব্য পাঠক কী হতে পারে এবং সেই পুস্তকটি বা গ্রন্থটি কী নামে পাঠক খোঁজ করবে সেটি বিবেচনা করতে হয় অত্যন্ত গভীর এবং দক্ষতার সঙ্গে। এবং কোডও এ বিষয়ে কোড মানে বিভিন্ন বিশিষ্ট যে বর্গীকার বৃন্দ বা গ্রন্থাগার সূচিকার বৃন্দ, তারা সকলে সূচিকার বিশিষ্ট যারা রয়েছেন তারা সকলেই ক্যাটালগিং এক্সপার্টস যারা রয়েছেন, সূচীকরণের যারা বিশেষজ্ঞ, তারা সকলে মিলে চিন্তা ভাবনা করে আন্তর্জাতিক স্তরে ক্রমে ক্রমে আরও উন্নততর কোড তৈরি করার চেষ্টা করছেন, যাতে করে গ্রন্থাগারিকরা অতি সহজে বিনা কষ্টের মাধ্যমে চিন্তা না করে অতি সহজে তারা সূচিটিকে পাঠকের কাছে
উপস্থাপিত করতে পারেন বা তুলে ধরতে পারেন বা ব্যবহার করতে সাহায্য করতে পারেন, সেই দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব কোড কাকে বলে। এই কোড মানে সংজ্ঞা, কোড মানে সংহিতা, কোড বা ক্যাটালগ কোড, সূচি সংহিতা, তার সংজ্ঞা কি, কাকে আমরা বলবো না, সূচি প্রণয়নের উদ্দেশ্যে এবং সূচীকরণ কাজে যে একগুচ্ছ নিয়মাবলী সংজ্ঞায়িত হয়েছে কিন্তু বা পদ বিভিন্ন আলোচনা করেছে এবং সেক্ষেত্রে একক একক কাজকে নিয়ন্ত্রিত করতে যে নিয়ম বিধিবদ্ধ করা হয়েছে, এই সামগ্রিক আইন সমৃদ্ধ যে পুস্তক বা গ্রন্থ, তাকেই আমরা বলবো ক্যাটালগ কোড বা সূচি সংহিতা। ডক্টর রঙ্গনাথনের মতে গ্রন্থাগার সূচি হল প্রাচীন গ্রন্থাগার সহায়ক ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। গ্রন্থ বা গ্রন্থাগার আমরা বিভিন্ন সভ্যতার সঙ্গত সময় থেকেই দেখতে পাচ্ছি। তৎকালীন যুগে যে সমস্ত গ্রন্থাগারিক তৎকালীন সময়ে গ্রন্থাগারিক ছিলেন, তারা তাদের বুদ্ধি প্রয়োগ ঘটিয়ে তারা সূচি প্রণয়ন করেছেন, যাতে করে পাঠককে তথ্য দেওয়া যায় এবং গ্রন্থাগারে সংগৃহীত তথ্য সামগ্রীর যে তথ্য তাদের সামনে তুলে ধরা যায়। সেই কারণে এটি একটি প্রাচীন ব্যবস্থা, প্রাচীন গ্রন্থাগার সহায়ক ব্যবস্থা। কিন্তু ক্যাটালগ কোড হলো বর্তমান সময়ে সৃষ্টি হওয়া এক কঠোর, প্রথমে এটি একক মন গড়া ছিল, কিন্তু সেটি বর্তমানে জাতীয় স্তরে অভ্রান্তিমূলক একটা ব্যবস্থা হয়েছে। আন্তর্জাতিক মানের সূচি সংহিতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক মানের সূচি সংহিতা আমাদের আশু প্রয়োজন। তাই গ্রন্থাগার সংহিতায় প্রণীত নিয়মাবলীকে ফলো করেই বা মান্যতা দিয়েই কিন্তু সমস্ত সূচিকারকে সূচি প্রণয়ন করতে হবে এবং সেই কারণে সূচির নিয়মগুলো অতি কঠোর, একটি কঠোর ব্যবস্থা, সেই কঠোর ব্যবস্থা করতে হবে এবং অতি প্রাচীন কাল থেকে কিন্তু একটি সহায়ক রূপ নিয়ে এসেছে এই আইনগুলি। অনেক প্রথিতযশা গ্রন্থাগারিক এই কাজে নিযুক্ত হয়েছিলেন। তারা তাদের সম্মিলিত অভিজ্ঞতাকে ঠিক সুসংবদ্ধ করে তারা কোড প্রণয়ন করেছেন। সেটি সেই সময়ের সঙ্গে সাযুজ্য রেখেই কাজ করেছিল, কিন্তু ক্রমে ক্রমে নানা রকমের পুস্তকের প্রকাশনার জগতের পরিবর্তন হচ্ছে, প্রকাশনার মধ্যে নানা রকমের কায়দা কানুন প্রণালীর পরিবর্তন হচ্ছে, লেখক নামের পরিবর্তন হচ্ছে। এই সব দিক থেকে সামাজিক পরিবর্তন, এই জ্ঞান জগতের মধ্যে, এই প্রকাশনার জগতে, পুস্তক জগতের মধ্যে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটাকে অনুভব করে কোডগুলো তৈরি করা হচ্ছে এবং ক্রমে ক্রমে বিভিন্ন কোড আমরা হাতে হাতে পেয়েছি। বিভিন্ন সময়ে বিভিন্ন কোড প্রস্তুত হয়েছে। তাই জাতীয় স্তরের এই যে কোডগুলি, এই কোডগুলি কি, তা কেমনভাবে তৈরি হয়েছে, তাদের বিশিষ্টতা কেমন, সেইগুলো আমরা জানব। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তদশ শতাব্দীতে থমাস বটলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার যেটি ছিল, সেখানে তিনি তার যে সংগৃহীত পুস্তক সেগুলির জন্য তিনি সূচি করতেন। তার উপর ভিত্তি করে, তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি একটি সূচি সংহিতা তৈরি করেছিলেন সপ্তদশ শতাব্দীতে। তিনি হলেন স্যার থমাস বটলে। এরপর 1595 সনে পুস্তক বিক্রেতা অ্যান্ড কাউন্সিল পদবিতে প্রলেখ তৈরির ধারণা দেন। কাউন্সিল পদ, তো তারা একটা বিশেষভাবে সূচি প্রণয়নের জন্য কিছু নিয়ম করেছিলেন এবং সেইভাবেই তারা পুস্তকের সূচি প্রণয়ন করেছিলেন। এরপর 1697 সনে ফ্রেডরিক রস্টগার গ্রন্থাগার প্যারিস থেকে একটি তার নিজের যে ক্যাটালগ তিনি প্রণয়ন করেছিলেন। এরপরে আবার একটি আমরা দেখতে পাই উন্নতি হয়েছে 1795 সনে ফ্রান্সের প্যারিস একাডেমি অফ সায়েন্সের কার্ড থেকে। সেই কার্ডে এক নির্দিষ্টভাবে তথ্যগুলিকে উপস্থাপিত করা হয়েছিল। এরপর 1751 সনে ফ্রান্সে জাতীয় কোড প্রস্তুত হয়
তা ব্যবহারের নির্দেশ জারি করাও হয়। তাহলে এইভাবে ঐতিহাসিকগতভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অনেক পূর্বে কেমন করে আমাদের ক্যাটালগ জগতে কেমন সূচি প্রণয়নের জন্য বিখ্যাত গ্রন্থকারিকবৃন্দ বা বিখ্যাত ব্যক্তিবর্গ তারা কেমন করে ক্যাটালগ কোড তৈরি করেছিলেন তার একটা বিবরণ আমরা এখানে পেলাম। এরপর আমরা আলোচনা করব কয়েকটি বিশিষ্ট কোড যেটা খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলি ব্যবহার করে আমরা কার্যকরীভাবে গ্রন্থাগারের সূচি প্রণয়ন করেছি এবং পরবর্তী যে সূচি তার উপর প্রভাব রেখেছে সেই কোডগুলি। গ্রন্থাগারের সংখ্যা এবং প্রতিটি গ্রন্থাগারে মুদ্রিত গ্রন্থের সংগ্রহ বিপুলভাবে বৃদ্ধি লাভ করল। এর ফলে ক্যাটালগ প্রস্তুত করার জটিলতা বৃদ্ধি হলো এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হলো। প্রধান সমস্যা হলো একক গ্রন্থাগারে ক্যাটালগের প্রস্তুতি ও ব্যবহারের ধারাবাহিকতা রক্ষা করা তখন সম্ভব হচ্ছিল না। তাই সাধারণ ক্যাটালগ কোডের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হলো। এই দিক থেকে আমরা দেখলাম যে 19 শতকের প্রথমার্ধেই নানাবিধ সমস্যার সৃষ্টি হলো ক্যাটালগ এন্ট্রির শীর্ষক, এন্ট্রির তথ্য সমষ্টি এবং তথ্যের পর্যায়ক্রম, এন্ট্রির বিন্যাস ব্যবস্থায় রীতি নির্ধারণে। এই সমস্যাগুলির সমাধানে সাধারণ গ্রাহ্য রীতি পদ্ধতির রূপ নিয়ে বিবেচনা করা হয়। ক্যাটালগ যেহেতু পাঠকদের জন্য, সেই কারণে পাঠকদের ক্যাটালগ সন্ধান সূত্র নির্ণয় করার প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব পায়। গ্রন্থাগারগুলির গ্রন্থ সংগ্রহ সাধারণভাবে পাঠকদের কাছে উন্মুক্ত ছিল না, ফলে পাঠকদের ক্যাটালগ নির্ভরতা ছিল অনেক বেশি। ক্যাটালগ এন্ট্রিগুলি যথাযথভাবে প্রস্তুত করা এবং রীতিসম্মত বিন্যাস করা না থাকলে পাঠকদের পক্ষে গ্রন্থ নির্বাচন সম্ভব ছিল না। এই দৃষ্টিভঙ্গিতে এই যে কোডগুলি ক্রমে ক্রমে উন্নয়নের পথ ধরে নতুনভাবে সূচি প্রণয়ন করতে, আধুনিকভাবে সূচি প্রণয়ন করতে এবং নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছে। এবং তাই আমরা এক বিশিষ্ট কোড আমরা কিছু দেখতে পাচ্ছি। সেই বিশিষ্ট কোডটির নাম হলো দি ব্রিটিশ মিউজিয়াম কোড। এই ব্রিটিশ মিউজিয়াম গ্রন্থাগারিক ছিলেন স্যার অ্যান্থনি পানিজি। গ্রন্থকার শীর্ষক পাঠকদের মধ্যে মুখ্য সন্ধান সূত্র রূপে গৃহীত হয়েছিল, ফলে গ্রন্থকার শীর্ষক ক্যাটালগ পাঠক সমাজে ছিল খুবই জনপ্রিয়। স্যার অ্যান্থনি পানিজি এই দিকে বিশেষ দৃষ্টি দিয়ে এই গ্রন্থকার শীর্ষক সূচি প্রণয়নের জন্য তিনি 91টি বিধিযুক্ত একটি ক্যাটালগ কোড প্রস্তুত করেছিলেন। এটি তৈরি হয়েছিল 1841 সনে। 1841 সনে এইটিকে বলা হয় 91 রুলস। ব্রিটিশ মিউজিয়ামের ট্রাস্টিগণ 1833 খ্রিস্টাব্দে মুদ্রিত গ্রন্থগুলির নতুন ক্যাটালগ প্রস্তুত ও প্রচারের জন্য মুদ্রিত ক্যাটালগের সিদ্ধান্ত গ্রহণ করে। তখন এই স্যার অ্যান্থনি পানিজি মুদ্রিত গ্রন্থ বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন। তিনি 1839 খ্রিস্টাব্দে 91 ধারা যুক্ত একটি গুরুত্বপূর্ণ ক্যাটালগ কোড প্রস্তুত করেন। আধুনিক ক্যাটালগ কোডগুলির মধ্যে এটি প্রথম বিধিযুক্ত প্রয়াস হিসাবে এই কোডটি অত্যন্ত গুরুত্ব অপরিসীম। এই কোডটি পরবর্তী কোডগুলিকে নানাভাবে নানা দিক থেকে প্রভাবিত করেছে, নির্দেশ দান করেছে। এই কোডটি থাকার ফলে পরবর্তী কোড যারা প্রণয়ন করেছিলেন তারা অনেক সাহায্য পেয়েছেন। এটি অনেক সুগঠিত, নিয়ম নির্ভর এবং তৎকালীন সময়ে যা যুক্তি হওয়া উচিত বা অনেকটা ভবিষ্যতের যুক্তি নির্ভর ছিল। তাই স্যার অ্যান্থনি পানিজিকে বিশেষভাবে আমরা সম্মান দিতে পারি, কারণ তিনি এই কোডটি প্রণয়ন করে আমাদের কাছে প্রথম কোড কেমন হওয়া উচিত
তার একটা স্বরূপ তিনি দেখিয়েছিলেন। তাই আমরা বলি এই কোডটি পরবর্তী কোডটিকে খুব ভীষণভাবে প্রভাবিত করেছে। পূর্ণ ক্যাটালগের প্রামাণিকতা এবং নির্ভুলতার জন্য তিনি গ্রন্থের আখ্যাপত্রকে সম্পূর্ণভাবে গুরুত্ব দিয়েছেন। আখ্যাপত্রে যে তথ্য থাকবে সেই তথ্য থেকেই কিন্তু সূচি প্রণয়ন করতে হবে, সূচির তথ্যগুলি উপস্থাপনা করতে হবে। এই যে নির্দেশ, এই নির্দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাটালগ কোডের আধুনিকতার সূত্রপাত হয়েছিল এই ব্রিটিশ মিউজিয়ামের কোডের মাধ্যমে। এই কোডে কেবল মুদ্রিত গ্রন্থ নয়, মানচিত্র, সঙ্গীতমূলক কাজকর্ম, সঙ্গীত সংগ্রহের জন্য নিয়মাবলীও অন্তর্ভুক্তি হয়েছিল। ব্রিটিশ মিউজিয়াম কোড আবিধানিক ক্যাটালগের বর্ণানুক্রমিক রীতি অনুযায়ী প্রস্তুত করা হয়েছিল। অর্থাৎ তিনি মনে করেছিলেন যে বেশিরভাগ পাঠক শব্দ, ধারণা, বর্ণ এই দিয়েই তাদের ঈপ্সিত তথ্যবস্তুকে খোঁজ করবেন। সেই কারণেই তিনি ডিকশনারি ক্যাটালগ বা আবিধানিক ক্যাটালগের ক্ষেত্রে কিভাবে আইন প্রণয়ন করতে হবে যাতে করে সূচি প্রণয়ন করা যায়, সূচিকে সাজিয়ে রাখা যায়, বিন্যস্ত করা যায়, বিজ্ঞানসম্মতভাবে সেটিকে উপস্থাপিত করা যায়, এই কারণে তার ক্যাটালগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল। ব্রিটিশ মিউজিয়াম কোড তাহলে আবিধানিক ক্যাটালগের বর্ণানুক্রমিক রীতি অনুসারী হিসাবেই প্রস্তুত হয়েছিল। মূল গ্রন্থাগারের নামে মুখ্য এন্ট্রি তিনি প্রস্তুত করেছিলেন এবং অন্যান্য শীর্ষকে যেমন গ্রন্থকার যেমন হলো, তেমনি গ্রন্থকারদের মূল শীর্ষক যেমন মুখ্য এন্ট্রিতে বিবেচিত হলো, তেমনি গ্রন্থ নাম দিয়ে, বিষয় দিয়েও তিনি শীর্ষক তৈরি করেছিলেন, অতিরিক্ত এন্ট্রি তিনি তৈরি করেছিলেন। এই অতিরিক্ত এন্ট্রির পদ্ধতি তাঁর চিন্তাতে এসেছিল, কারণ অন্যান্য পাঠকবর্গ যারা মুখ্য বিষয়ের শীর্ষক ছাড়াও অন্য কোনো শীর্ষক মনে রেখে খোঁজ করতে পারেন। তাই এই অতিরিক্ত শীর্ষক কী হতে পারে তার নমুনা তিনি তার এই কোডের মধ্যেই তুলে ধরেছিলেন। সেই বিষয় ক্যাটালগের তখন কিন্তু খুব একটা গুরুত্ব ছিল না, তখন বিষয় শীর্ষক এত গুরুত্ব ছিল না। বর্ণানুক্রমিক এন্ট্রিগুলির মধ্যে যোগাযোগ স্থাপনে ক্রস রেফারেন্স করার নির্দেশ তিনি দিয়েছিলেন। এটিও তার একটা উন্নত মনা চিন্তাভাবনা। পরবর্তী যে কোডগুলি রয়েছে তার নিয়মসূত্র এবং বিধিবদ্ধতা এই কোড থেকেই কিন্তু গ্রহণ করা হয়েছে। এই কোডে বিধি নিয়মগুলি সুবিন্যস্তভাবে আছে। আখ্যাপত্রকে ভিত্তি করেই কিন্তু মুখ্য এন্ট্রি করার শীর্ষক উল্লেখ করা হয়েছে। এন্ট্রিগুলির তথ্য সমষ্টি, অন্যান্য এন্ট্রির শীর্ষক এবং রেফারেন্সের ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট বিধি তিনি লিপিবদ্ধ করেছেন। এবং এটি বলা যায় যে পরবর্তীকালে যে সংস্থা বা প্রতিষ্ঠানের নামে, অর্থাৎ যে যৌথ লেখক আমরা ইংরেজিতে বলে থাকি কর্পোরেট বডি, এই যৌথ লেখকের নামেও মুখ্য এন্ট্রির শীর্ষক হিসাবে ব্যবহৃত করা হয়েছে। তার ভিত্তিভূমি কিন্তু এই কোড। তাহলে এই কোড কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল 1841 খ্রিস্টাব্দে, কিন্তু আধুনিক সময়ে যে সমস্ত তথ্যবস্তুগুলো তৈরি হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তার একটা দূর দূরান্ত লক্ষ্য তার এই কোডের মধ্যে প্রতিফলিত হয়েছিল। তা কি দুরন্ত এই কোড এবং কত উন্নত মনস্ক উচ্চমানের উৎকর্ষমূলক এই দি ব্রিটিশ মিউজিয়াম কোড। তাই অ্যান্থনি পার্নিজের এই অবদান এই কোড তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বীকার্য। এরপরেই ক্রমে কোড তৈরি হয়ে চলেছে। এরপরে আমরা আরও একটি কোড দেখতে পাই, দি পার্সিয়ান ইনস্ট্রাকশন। 1899 সালে জার্মানির রাষ্ট্রীয় গ্রন্থাগারগুলির ইউনিয়ন ক্যাটালগ তৈরি করার জন্য এই কোড তৈরি হয়েছিল। 1938 সালে এই কোডটি ইংরাজিতে অনুবাদ হয়েছিল। এখানে ঠিক যৌথ দায়িত্বের প্রকাশনাকে গুরুত্ব দেওয়া হয়নি, অথচ
ওনারই পূর্বে অ্যান্থনি পানিজি চিন্তা করে ফেলেছিলেন যে কর্পোরেট বডি সংক্রান্ত বা যৌথ লেখকের দ্বারা প্রকাশিত পুস্তকের কিভাবে সূচীকরণ করতে হবে তার নিয়ম রচনা করতে হবে। যাই হোক, এটি এক্ষেত্রে অসুবিধার দিক বা ত্রুটির দিক এখানে প্রাশিয়ান ইনস্ট্রাকশনে। যাই হোক, এখানে 3টি সমালোচনা দেখা যাচ্ছিল। এটি খুব সমালোচিত হয়েছিল, কারণ কি বিধিগুলি ছিল খুব জটিল, খুব কম নির্দেশিকা ব্যবহার করা হয়েছিল এবং অতিরিক্ত শিরোনাম যদি হয়ে থাকে তাহলে এই কোডটি তখন কিন্তু খুব কার্যকরী হবে না। এই দৃষ্টিভঙ্গিতে এই পার্সিয়ান ইনস্ট্রাকশন যে কোডটি, এটা খুব একটি হয়তো গুরুত্বপূর্ণ নয়, তথাপি এই ধরনের কোডটি তৈরি হয়েছিল। এটিও একটি গুরুত্বপূর্ণ কোড, সমালোচনা হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কোড, এটি বিবেচিত হয়েছিল। এর পরের কোডটি হল চার্লস সি জুয়েট প্রণীত কোড। তিনি এটি 1882 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। আমরা একটু বলতে পারি এই যে প্রাশিয়ান কোড, যেটি 1899 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল জার্মান কোড হিসাবে, এই জার্মানির রাষ্ট্রীয় গ্রন্থাগার ইউনিয়নের যে ক্যাটালগ প্রস্তুত করার জন্য এই কোডের গুরুত্ব ছিল। জার্মানি ও অস্ট্রিয়ার গ্রন্থাগারগুলিতে এই কোড ব্যাপকভাবে প্রচলিত ছিল। 1938 খ্রিস্টাব্দে এই কোডের অনুবাদ হয়েছিল, আমরা জেনেছি। এই কোডের কোনো প্রভাব পরবর্তীকালে পড়েনি, সেটা আমরা একটু সমালোচনার মাধ্যমে জানলাম। কিন্তু ইউনিয়ন ক্যাটালগের প্রথম কোড হিসাবে ইউরোপিয়ান দেশগুলির কোডে এর কিছুটা প্রভাব ছিল। ওই ত্রুটির দিকটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কর্পোরেট অর্থাৎ বা যৌথ দায়িত্ব এখানে যেমন দেওয়া হয়নি, তেমনি যেহেতু সঙ্গে সঙ্গে এই আমাদের ব্রিটিশ মিউজিয়াম কোডটি ছিল, তাই এই কোডটি হয়তো খুব একটা উন্নত মানের কিছু কোড বলে ধরা হয়নি। তবে কিন্তু এই ইউনিয়নের ক্যাটালগ হিসাবে কোড হিসাবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপর আমরা পরবর্তী ক্ষেত্রে যাই যে চার্লস সি জুয়েট প্রণীত যে কোডটি হয়েছিল। ইনি 1852 খ্রিস্টাব্দে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের যিনি গ্রন্থকারী ছিলেন, তিনি এখানে 39 বিধিযুক্ত একটি কোড প্রস্তুত করেন। এখানে বিষয় দিয়ে শীর্ষক নির্ণয় কী করে করা যাবে তার মডেল তিনি এটা এখানে তৈরি করে দিয়েছিলেন। এরপরে হলো কার্টারের রুল। চার্লস অ্যামি কার্টার, ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। এর ছিল রুলস ফর ডিকশনারি ক্যাটালগ। প্রথম প্রকাশনের তারিখ হিসাবে 19 শতকের কোড এটি। প্রথম প্রকাশনা কাল ছিল 1876 খ্রিস্টাব্দ। চার্লস অ্যামি কার্টার যে কোডটি করেছিলেন রুলস ফর ডিকশনারি ক্যাটালগ, ইনিও আবিধানিক ক্যাটালগের অনুরূপ তিনি সূচি প্রণয়ন করেছিলেন, সংহিতা তৈরি করেছিলেন। তখন এটি ছিল, যখন প্রথম তৈরি হয় 1876 খ্রিস্টাব্দে, তখন এখানে মাত্র 25টি বিধি ছিল। চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, তার মৃত্যুর 1 বছর পরে। এই কোডের চিন্তা ভাবনা এবং নিয়ম বিধি যথার্থ অর্থে আধুনিক এবং 20 শতকের গুণসম্পন্ন। কোডে 369টি বিধি এখন আছে। কার্টারের কোডে আধুনিক ক্যাটালগ কোডের সবগুলি বিষয় প্রায় আলোচিত হয়েছে। এর মধ্যে আছে বিস্তারিতভাবে গ্রন্থকার এন্ট্রি, গ্রন্থ নাম এন্ট্রি, মুখ্য এন্ট্রি, অতিরিক্ত এন্ট্রির বিবিধ শ্রেণীবিভাগ, বিবিধ বিষয় শীর্ষক এন্ট্রি, ক্যাটালগ এন্ট্রির তথ্যবিন্যাস ও বিশদ বিবরণ। ক্যাটালগ প্রস্তুত করার যাবতীয় বিষয়ের মধ্যে নির্দেশিত হয়েছে। প্রতিটি ক্যাটালগ বিধির প্রয়োগ রীতি, সমস্যার সমাধান এবং বিশ্লেষণের জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। এটি পরবর্তী ক্ষেত্রে পূর্ববর্তীর থেকে ব্রিটিশ মিউজিয়াম
এবং জুয়েট কোডের থেকে এবং প্রাশিয়ান কোডের থেকেও অনেকটা উন্নত মানের এবং কার্যকরী এবং সময়োপযোগী, এবং গ্রন্থাগারিকরা তাদের গ্রন্থাগারে ব্যবহার করে অনেক সুবিধা এবং স্বচ্ছভাবে সূচি প্রণয়ন করতে পারতেন এই কোড অবলম্বন করে। ক্যাটালগ বিধি প্রণয়নে এবং সামগ্রিকভাবে ক্যাটালগ কোডের প্রয়োগে কাটারের বাস্তবানুগ যে চিন্তাধারা, সেটা আমরা তার এই কোড থেকে পরিচয় পেলাম। তার মতবাদ ছিল যে ক্যাটালগের জন্য নয়, যেটা আমরা আমাদের সবসময় মনে রাখতে হবে, ক্যাটালগের জন্য নয়, ক্যাটালগ করার জন্য নয়, সূচি প্রণয়নের জন্য নয়। গ্রন্থ আছে তাই গ্রন্থের বিবরণ সূচিতে দিতে হবে, না হলে গ্রন্থাগারের কাজ ব্যাহত হবে, এটা নয়। উদ্দেশ্য গ্রন্থাগারের যে সংগৃহীত সম্ভার বা সম্পদ, তাকে কি করে পাঠকের কাছে উন্মুক্ত করা যায়, পাঠক কি করে বেশি করে ব্যবহার করতে পারে, গ্রন্থাগারকে আরও কার্যকরী রূপে ব্যবহার করার জন্য সূচিকারের কর্মপ্রক্রিয়ার প্রথম আদর্শ হবে যে আশু পাঠকবর্গ তাদের চিন্তা বা তাদের সুবিধা কি করে তাদেরকে প্রসারিত করে দেওয়া যায়। তার এই দৃষ্টিভঙ্গি তাকে অনন্য কোড স্রষ্টার স্থান করে দিয়েছে। সেই কারণে তিনি গ্রন্থকার নামের বেস্ট নোন বিধি অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিত্ব বিধি প্রণয়নে বলে আমরা স্বীকার করি। বিষয় শীর্ষক নির্বাচনে কাস্টমারি ইউজ অব দি নেমস অফ সাবজেক্টের উপর গুরুত্ব দিয়েছেন। নির্দিষ্ট বিষয়ের উপরে স্পেসিফিক সাবজেক্ট, নির্দিষ্ট বিষয়। আলোকবিজ্ঞান আলোকবিজ্ঞান বলতে হবে, শব্দবিজ্ঞান বলতে হবে, পদার্থবিদ্যা দিয়ে নয়। অর্থাৎ নির্দিষ্ট বিষয়ভিত্তিক যে শব্দ দিয়ে বিষয়টিকে প্রকাশ করা যেতে পারে সেইটি দিয়েই কিন্তু শীর্ষক নির্বাচন করতে হবে। এইভাবে তিনি বিষয় শীর্ষকের উপরে খুব গুরুত্ব দিয়েছেন। ক্যাটালগ কোডের মধ্যে তিনি এমন ব্যবস্থা করেছেন যাতে কোনো বিশেষ গ্রন্থকারের একটি বিশেষ গ্রন্থ, একজন গ্রন্থকারের সবগুলি গ্রন্থ, একটি গ্রন্থের সবগুলি সংস্করণ এবং একটি বিষয়ের উপরে সবগুলি গ্রন্থ যেন বর্ণানুক্রমিকভাবে ক্যাটালগের মধ্যে নির্দেশিত হয়। একটি মূল গ্রন্থভিত্তিক সবগুলি গ্রন্থের এন্ট্রি একত্রে বিন্যস্ত করার জন্য তার ব্যবস্থা এই কোডে রাখা আছে। তাই তার কোডটি নানা দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আলোচনার দৃষ্টিভঙ্গিতে, সমালোচনার দৃষ্টিভঙ্গিতে তার এই কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্মানজনকভাবে এই কোডটি রুল প্রণয়ন করেছে এবং এই সংহিতাটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। এরপর কাটারের পরেই আমরা দেখতে পাই আরেকটি গুরুত্বপূর্ণ কোড প্রণয়ন করা হয়েছিল, ডায়াজকা কোড। 1886 সালে প্রফেসর কে ডায়াজকা এই কোডটি প্রবর্তন করেন। জার্মান গ্রন্থকার এটি ইংরেজিতে অনুবাদ করেন। এটি লিন্ডারফেল্ট এবং 1890-তে প্রকাশিত হয়। যৌথ লেখকের তথ্য স্বীকার এরা করে না। শিরোনাম দিয়ে শীর্ষক তৈরি করার কথা বলা হয়েছে। এইটিও অনেকবার প্রশংসিত হয়েছে। এই অসবর্ন এটিকে প্রশংসা করেছেন। তিনি বলেছেন এটি খুব তথ্যবহুল নয় বটে, বরং বাস্তব অভিজ্ঞতার ফসল। অর্থাৎ তিনি দীর্ঘদিন গ্রন্থাগারে কাজ করার ফলে তিনি যেভাবে দেখেছেন পাঠক গ্রন্থাগারটিকে কেমন করে ব্যবহার করে, কেমন গ্রন্থকে সন্ধান করে, সেই পাঠকের গ্রন্থাগারের সন্ধানমূলক ব্যবহার থেকে তিনি বাস্তবিকভাবে রুল প্রণয়ন করেছিলেন। হয়তো আন্তর্জাতিক মানের এটা হয়নি, কিন্তু সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে কিন্তু এই কোডটি খুব কার্যকরী হয়েছিল। এটির খুব গুরুত্বপূর্ণ কতগুলি উল্লেখযোগ্য ব্যাপার ছিল। এখানে যৌথ লেখকের কথা আলোচনা করা হয়েছে এবং এখানে বিষয় শীর্ষকের ব্যাপারও আলোচনা করা হয়েছে। তাই এটিও একটি গুরুত্বপূর্ণ কোড। কাটারের কোডের পরে রুলস ফর ডিকশনারি ক্যাটালগের পরে এটিও একটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটির ব্যবহার ততটা ঘটে ওঠেনি। এরপরে আমরা দেখব অ্যাংলো আমেরিকান কোড। সাধারণভাবে
এটিকে আমরা বলি এ কোড বা অ্যাংলো আমেরিকান কোড নামে পরিচিত। অনেক সময় আমরা জয়েন্ট কোড নামেও একে আমরা ডাকি। কোডটি 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এবং লাইব্রেরি অ্যাসোসিয়েশন লন্ডন যুগ্মভাবে একটি ক্যাটালগ কোড করার পরিকল্পনা করেছিল। ইংরেজি ভাষাভাষী দেশগুলির জন্য এই কোড ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত পদ্ধতি এবং বিন্যাসে সমতা আনয়ন করতে পারে। এই কোডটি বিংশ শতকের 7 দশক ব্যাপী বহু দেশের গ্রন্থাগারে ব্যবহৃত হয়েছে। ভ্যাটিকানে পোপের ধর্মীয় গ্রন্থাগারের জন্য ইতালীয় ভাষায় আবিধানিক ক্যাটালগ কোড প্রস্তুত করা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। এটি ভ্যাটিকান কোড নামে পরিচিত। পরে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল। এই কোডের পরিসীমা খুবই ব্যাপক। 500 বিধি নিয়ম সঞ্চালিত 400 পৃষ্ঠার এই কোড ক্যাটালগ প্রস্তুত করার ক্ষেত্রে সম্ভাব্য সকল সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1908 সালে যে আমেরিকান কোডটি হয়েছিল, অ্যাংলো আমেরিকান কোড, এটিও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আরও একটি যেটি 1931 সালে কোডটি ইতালিতে হয়েছিল, এটিও খুব গুরুত্বপূর্ণ কোড। এই দুটি কোড রুলস ফর ডিকশনারি ক্যাটালগ কোডের পরবর্তী পর্যায়ে এই কোড দুটির মধ্যেও বিজ্ঞানসম্মতভাবে অনেক তথ্য প্রণয়ন করা হয়েছে এবং নানা প্রকারের যে গ্রন্থ এবং বিভিন্ন চারিত্র বৈশিষ্ট্য সম্পন্ন গ্রন্থ প্রকাশিত হয়ে গ্রন্থাগারে স্থান পাচ্ছে। সেই গ্রন্থগুলিকে সুন্দরভাবে সূচীকরণ করবার জন্য অ্যাংলো আমেরিকান কোড যথেষ্টভাবেই সাহায্য সহযোগিতা করেছে এবং সেটি অনেকবার ব্যবহৃত হয়েছে। ভ্যাটিকান কোডটিও ধর্মীয় গ্রন্থকারের জন্য হলেও খুবই সুন্দর একটি ক্যাটালগ, অনেক বিধি দিয়ে এবং বিভিন্ন ধরনের আলোচনা এর মধ্যে সংগৃহীত হয়েছে। এরপরে আমাদের ক্ষেত্রে দেখা দিয়েছে আরও একটি উন্নত মানা কোড, এটির নাম হলো এএলএ কোড। প্রথম মহাযুদ্ধের শেষ হওয়ার কালে গ্রন্থ প্রকাশের বৈচিত্র্য ও আধিক্য এ কোডের কঠোর নিয়মবিধি মেনে সমস্যাগুলির সমাধান সহজ ছিল না। তাই দুটি লাইব্রেরি অ্যাসোসিয়েশন, একটি এএলএ এবং আরেকটি এলএ লন্ডনের, এরা মিলিতভাবে নতুন কোড প্রস্তুত করতে চেয়েছিল। 1936 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন মত আলোচনা, মত বিনিময় হয়েছে, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ব্রিটিশ গ্রন্থকারীদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এককভাবে ক্যাটালগ কোড প্রস্তুত তারা করে। 1941 খ্রিস্টাব্দে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এককভাবে কোডের খসড়া প্রকাশ করে 1941 খ্রিস্টাব্দে, আর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1949 খ্রিস্টাব্দে। প্রথম সংস্করণের 174টি বিধিনিয়ম পরিবর্তিত হয়ে আরও বেশি সংখ্যক 375টি সংখ্যক নিয়মে পরিবর্তিত হয়েছিল। যাই হোক, এএলএ কোডের নিয়ম নীতির সংখ্যাধিক্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। এক্সপার্ট স্যামুয়েল লেভিজকি এবং এক্সপার্ট এ অসবর্ন এই ক্যাটালগটিকে নানা দৃষ্টিতে আলোচনা করেছেন। তথাপি বলা যায় এএলএ কোডটি খুব গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোড সেটি হলো AACR, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড। ক্যাটালগ কোডের নীতিসমূহ আলোচনার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন ইফলা প্যারিসে আন্তর্জাতিক সম্মেলন করে 1961 খ্রিস্টাব্দে। এটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্যাটালগিং প্রিন্সিপলস অর ICCP নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। এই কনফারেন্সে 12টি নীতি গৃহীত হয়েছিল ক্যাটালগ কোড প্রণয়ন করার ক্ষেত্রে। এই নীতিসমূহের উপর ভিত্তি করে 1967 খ্রিস্টাব্দে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস AACR প্রতিষ্ঠিত হয়। এটি একটি বাস্তবসম্মত এবং আন্তর্জাতিক মানের একটি কোড। এই কোডটি নানা নিয়মের মাধ্যমে গ্রন্থাগারে সূচি প্রণয়নের কাজে যথেষ্টভাবে সহায়তা করেছে এবং পরবর্তী ক্ষেত্রে এর আরও সংস্করণও সৃষ্টি হয়েছে। সেই সংস্করণগুলি AACR 2 প্রকাশিত
হয়েছে 1978 খ্রিস্টাব্দে। এই সংস্করণটি মূলত কম্পিউটার ভিত্তিক ক্যাটালগ প্রস্তুত করার জন্য। এবং রঙ্গনাথনের যে প্রণীত ক্লাসিফাইড ক্যাটালগ কোড CCC তিনি তৈরি করেছিলেন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত। এখানে নরম্যাটিভ প্রিন্সিপলসের প্রয়োগের ক্ষেত্রে তিনি তৈরি করেছিলেন। পঞ্চম সংস্করণটি হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। এই কোডটি একান্তভাবে আন্তর্জাতিক মানের এবং বিজ্ঞানসম্মত ক্যাটালগ কোড। এখানে সমস্ত রকমের পুস্তকগুলির যে নানা রকমের চরিত্র বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কেমন করে সূচি প্রণয়ন করতে হবে তার সম্পূর্ণ বিধি দিয়ে তিনি বর্গীকৃত ক্যাটালগ প্রণয়ন করার জন্য নিয়ম নির্ধারিত করে গেছেন। হয়তো এটি ক্যাটালগ হিসাবে তেমন ক্যাটালগ কোড হিসাবে খুব একটা আন্তর্জাতিক মানের বটে, কিন্তু তথাপি এটির মধ্যে যে নিয়ম প্রণালী এবং যে নরম্যাটিভ প্রিন্সিপলসের প্রয়োগ ঘটেছে সেইটাই কিন্তু ক্যাটালগের জগতে ক্যাটালগিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গিতে ক্যাটালগ কোডও খুব গুরুত্বপূর্ণ হয়েছে এবং এখানে তিনি 9টি ক্যাননস অফ ক্যাটালগিং যে তিনি করেছেন সেগুলোর প্রয়োগ ঘটিয়ে উন্নত মানের বিজ্ঞানসম্মত সূচি প্রণয়ন করার জন্য বিধি দিয়েছেন। তার সংহিতাও খুব গুরুত্বপূর্ণ। তাই দেখতে পাচ্ছি যে সূচীকরণের ক্ষেত্রে কিন্তু যদিও আধুনিকভাবে ASCR খুবই গুরুত্বপূর্ণ এবং ডক্টর রঙ্গনাথনের CCC এটিও খুব গুরুত্বপূর্ণ, তবুও বলবো যে পূর্ববর্তী যে সমস্ত কোড তৈরি হয়েছে সেগুলিও ক্রমান্বয়ে তৈরি হওয়ার ফলে আমরা আধুনিক সময়ে যে দুটি আন্তর্জাতিক মানের কোড ASCR 2 পর্যন্ত পেয়েছি এবং ক্লাসিফাইড ক্যাটালগ কোডও আমরা শিখছি, পড়ছি এবং এটিকে আরও উন্নত করতে গেলে আমাদেরকে আরও গবেষণামূলক কাজকর্মের মধ্য দিয়ে এগোতে হবে এবং তবেই আমরা উন্নত মানের একটি আমরা কোড তৈরি প্রণয়ন করতে পারবো, যার ফলে গ্রন্থাগারের সূচি প্রণয়নের কাজে বৈজ্ঞানিক ভাবনা সংযুক্তি ঘটবে। পাঠকদের কথা চিন্তা করে আমরা উন্নত মানের তথ্য পরিষেবা দিতে পারবো, ক্যাটালগ পরিষেবা দিতে পারবো। গ্রন্থাগারের যে সম্ভার, তার যে সম্পদ তাকে পাঠকের কাছে তুলে ধরলেই গ্রন্থাগারের বিশিষ্টতা। তাই আমাদের যে লক্ষ্য, সেই গ্রন্থাগারের যে বেসিক লজ, ফান্ডামেন্টাল লজ, তাকে যদি আমরা পরিপূর্ণভাবে আমরা প্রকাশ করতে চাই, তাই সূচি প্রণয়ন করতে হবে এবং এই কোডের মাধ্যমেই আমাদেরকে সূচি প্রণয়ন করেই পাঠকবর্গকে তথ্য তুলে দিতে হবে। এই কাজে বিজ্ঞানসম্মতভাবে করার জন্য যে সামগ্রিক সূচিগুলি আজ ঐতিহাসিকগতভাবে সৃষ্টি হয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটির মধ্যে বিশিষ্টতা রয়েছে। তবে বর্তমানের সময়ের উপযোগী হিসেবে আন্তর্জাতিকভাবে এই দুটি কোড তৈরি হয়েছে। আধুনিকভাবে আরও উন্নত প্রণালী আসছে, কম্পিউটারের প্রয়োগ ঘটছে, তার ফলে আমরা সূচীকরণে আরও উৎকর্ষতা আনতে পারবো, পাঠকের সুবিধা হবে, গ্রন্থাগারকে আমরা ভালোভাবে ব্যবহারের দিকে নিয়ে যেতে পারবো।